সেল সার্কেল অ্যান্ড সেল ডিভিশন। সেল সার্কেল সেল ডিভিশন বায়োলজির একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ক্লাস 11 এর। এখানে সেল সার্কেল সেল ডিভিশনে সেলের তার লাইফ সার্কেল, আমাদের জীবনে যেমন লাইফ সার্কেল ছোট থেকে বড় হয় এবং তার জীবনে কি কি চলে সেই সময়ের মধ্যে, মায়ের পেট থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এই টাইমের মধ্যে আমাদের সময়ের মধ্যে কি কি চলে, সেটা আমাদের যেমন সার্কেল, লাইফ সার্কেল, হিউম্যান লাইফ সার্কেল, সেরকম সেল সার্কেল একটা সার্কেল, সেলের বৃদ্ধি এবং সেলের মৃত্যু, সেলের জন্ম থেকে সেলের মৃত্যু, এই যে পর্যায়ক্রমিক স্টেপটাকে বলা হয় সেল সার্কেল। এবং সেল সেই সার্কেলের মধ্যে কিভাবে বাড়ছে সেটাকে বলা হয় সেল ডিভিশন। সেল সার্কেল এবং সেল ডিভিশনকে অনেক জায়গায় আর একটা নামে বলা হয়, কি নাম না, সেল ইউনিট অ্যান্ড সেল লাইফ। এটা হচ্ছে সেল ইউনিট, সেল সার্কেল এবং সেল ইউনিট, ইউনিট অ্যান্ড সেল লাইফ, এই নামেও কিন্তু অভিহিত করা হয় সেল ইউনিট অ্যান্ড সেল লাইফ নামে। আচ্ছা, আমি জেনে ইন্ট্রোডাকশন কি বললাম, সেল সার্কেল এন্ড সেল ডিভিশনকে আমি কি বললাম, সেল ইউনিট অ্যান্ড সেল লাইফ, তাই না? আচ্ছা, আমি বলছি ডিভিশন মানে কি, হোয়াট ইজ ডিভিশন? ডিভিশন মানে কি? ডিভিশন মনে হচ্ছে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, গ্রোথ প্লাস রিপ্রোডাকশন, তাকে বলছি আমরা ডিভিশন। সাইকেল তো বুঝতে পারা যাচ্ছে লাইফের একটা জীবন চক্র, সার্কেল মানে চক্র, কার চক্র? সেলের চক্র। গ্রোথ এন্ড রিপ্রোডাকশন কি? গ্রোথে কি হয়? গ্রোথ মাইটোসিসের হয়, অনলি ফর মাইটোসিস। কিন্তু রিপ্রোডাকশন কার হয়? মাইটোসিসের হয় আর মিয়োসিসের হয়। মাইটোসিস এন্ড মিয়োসিসেরও গ্রোথ হয়, রিপ্রোডাকশন হয়। এই যে সেল ডিভিশন, সেল ম্যাচুরেশন, সেল অর্গানাইজেশন, এগুলো কি? এগুলো হচ্ছে গ্রোথ, বায়োলজিক্যাল পার্ট, গ্রোথের বায়োলজিক্যাল পার্ট, বায়োলজিক্যাল পার্ট অফ গ্রোথ। কি কি? সেল ডিভিশন, সেল ম্যাচুরেশন, সেলের বৃদ্ধি, অ্যান্ড সেল অর্গানাইজেশন। এই টার্মগুলো আমি আসছি, জিনিসগুলো কি? এগুলো কি? এগুলো সবই হচ্ছে বায়োলজিক্যাল টার্ম অফ গ্রোথ, গ্রোথের বায়োলজিক্যাল টার্ম। এগুলো হচ্ছে গ্রোথের সেলের বায়োলজিক্যাল টার্ম, সেল ডিভিশন, সেল ম্যাচুরেশন, সেল অর্গানাইজেশন। সিগনিফিক্যান্ট কি? এই সিগনিফিক্যান্ট কি? আমি যে বলছি সেল ডিভিশন, সেল ম্যাচুরেশন, এর সিগনিফিক্যান্ট কি? কোথায় হয়, কি ঘটে, তাই না? তাহলে সিগনিফিক্যান্ট কি? মেকিং এ নিউ অফস্প্রিং, বা প্রোডাকশন অফ, বা প্রোডাকশন বা ফরমেশন এ নিউ অফস্প্রিং। কার? অফস্প্রিং এর মেকিং, প্রোডাকশন বা ফরমেশন, নতুন অপত্য তৈরি হওয়ার জন্য সেল ডিভিশন বা সেল ম্যাচুরেশন বা সেল অর্গানাইজেশনের প্রয়োজন, বা সেল সার্কেল বা সেল ডিভিশন আমরা পড়ছি কিসের জন্য? জানার জন্য, কি জানার জন্য না, নতুন
একটা অফস্প্রিং এর জন্য। কিভাবে একটা অফস্প্রিং তৈরি হয়, তাই না? আচ্ছা, একটা আমি টার্ম বলি, এই মেকিং, প্রোডাকশন, রিপ্রোডাকশন 2 টাইপের। কার কার হয়? যদি আমি বলি ফ্র্যাগমেন্টেশন, এসেক্সুয়াল অ্যান্ড ভেজিটেটিভ, এই প্রসেস গুলোতে যদি নতুন অপশন তৈরি হয়, সেই স্টেপকে বলা হয় কি? মাইটোসিস। কোন কোন প্রসেস? ফ্র্যাগমেন্টেশন, খন্ডিভবন, এসেক্সুয়াল এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ফ্র্যাগমেন্টেশন একটা ভেজিটেটিভ অংশ, এগুলো সবই হচ্ছে মাইটোসিস, তাই না? তাহলে কি হয়, প্রথমে কি হয়, গ্যামেট, স্পোর বা যাই হোক, গ্যামেটের নিচে তারা জাইগোট হয় 2n থেকে, তাই না? এবং ওয়েল ডেভেলপ মেমব্রেন ক্রিয়েট হয়। ওয়েল ডেভেলপ মেমব্রেন ক্রিয়েট হয়, তাই না? একটা নতুন মেমব্রেন তৈরি হয় এবং সেই ওয়েল ডেভেলপ মেমব্রেনকে কি বলা হয়? এমব্রায়ো বলা হয়। এবং সেই ওয়েল ডেভেলপ মেমব্রেন কি বলা হয়? এমব্রায়ো বলা হয়। এমব্রায়ো কোথা থেকে? এমব্রায়োর পর কি হয়? ফিটাস হয়। এবং ফিটাসের কি হয়? মাইটোসিস সেল ডিভিশন হয়। এমব্রায়োর কি, এমব্রায়োর কি হয়? মাইটোসিস সেল ডিভিশন হয়। এই মাইটোসিস সেল ডিভিশন, এমব্রায়ো হওয়ার পর মাইটোসিস সেল ডিভিশন হয় এবং আমাদের অন্যান্য শরীরের গঠন অংশ, এগুলো আমাদের তৈরি হয়। আচ্ছা, একটা আমি কিছু, এগুলো তো বোঝানোর জিনিস, আমি ছোট ছোট কিছু জিনিস বলে দিই। আচ্ছা, সেল কি হয়? ইউনিসেলুলার হয়। আর কি হয়? মাল্টিসেলুলার হয়, নাম্বার অফ সেলের দিক দিয়ে। টাইপ অফ সেল, নাম্বার অফ, অন দ্য বেসিস অফ নাম্বার। ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার। ইউনিসেলুলার কিসে হয়? ইউনিসেলুলার কি হয়? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর ইনক্লুসিভ। কারণ আমি বলছি, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন আর সমন্বয়, ইনক্লুসিভ। কারণ কি, একটা সেল যেখান থেকে দুটো সেলের উৎপত্তি হচ্ছে, তার মানে কি, এদিকে দিয়ে কি বলতে হবে, একটা সেল গ্রোথ হয়ে দুটো সেল তৈরি হয়েছে, আর এই গ্রোথটাই মানে হচ্ছে কি রিপ্রোডাকশন। তার মানে ইউনিসেলুলার ক্ষেত্রে, অর্গানিজমের ক্ষেত্রে গ্রোথ হলে রিপ্রোডাকশন হয়। তাই গ্রোথ এবং রিপ্রোডাকশনের মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। মাল্টিসেলুলার কি? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন এক্সক্লুসিভ। গ্রোথ অ্যান্ড এক্সক্লুসিভ, বিস্তারবাদিক সম্পর্ক। একটা মাল্টিসেলুলারের ক্ষেত্রে এই সেলের যদি গ্রোথ হয়, তার মানে আমি এটাকে বলবো না যে রিপ্রোডাকশন হচ্ছে, এর ডিভিশন হয়েছে বলবো। কি ডিভিশন হচ্ছে? গ্রোথের ডিভিশন হচ্ছে। ডিভিশনের কোন ফর্ম হচ্ছে? গ্রোথ। আমি বলছিলাম ডিভিশন দুটো জিনিস, গ্রোথ এন্ড রিপ্রোডাকশন নিয়ে তৈরি। তাহলে এই সেলের ডিভিশন হয়ে কি হয়েছে? গ্রোথ হয়েছে, কিন্তু নট রিপ্রোডাকশন। আর কি?
স্টেম সেল ডিভাইড হয় অল টাইম কিসে? ইন মাল্টিসেলুলার। শোনো হয় কিসে? ডিভাইড হয় মাল্টিসেলুলার। স্টেম সেল। স্টেম সেল কারা? ব্লাড সেল, স্কিন সেলস, তাই না? নিউরাল টিস্যু বাদে, হার্ট টিস্যু বাদে, মাইলিনেটেড টিস্যু বাদে যে সমস্ত টিস্যু আছে সবই হচ্ছে কি স্টেম সেল। ঠিক আছে? কানেক্টিভ টিস্যু বলো, এপিডার্মিস টিস্যু বল, যাই টিস্যু বল, সবই হচ্ছে স্টেম সেলের একটা অংশ। নার্ভ সেল, হার্ট সেল নট ডিভাইডেড। আচ্ছা, আমি বললাম নার্ভ সেল অ্যান্ড হার্ট সেল, এদের নো ডিভিশন হয়। একবার জন্ম হয়, তারপরে আর কোনো ডিভিশন হয় না। ধর একটা হার্ট সেলের লাইফ সাইকেল আমি 4টে ভাগে বিভক্ত করে দিলাম। এই বলে না যে আমাদের একটা কথা আছে যে ম্যাক্সিমাম 4 বার যদি স্ট্রোক হয় তাহলে একজন মানুষ মারা যায়। তার মানে কি? যদি একবার স্ট্রোক হয়, এই হার্টের বা নার্ভের বা এই ব্রেনের 25 অংশ নষ্ট হয়ে গেল। আবার একবার দুবার, এবার 25%। ফার্স্ট বার স্ট্রোক, সেকেন্ড বার স্ট্রোক, থার্ড বার স্ট্রোকেও 25%, ফোর্থ বারেও 25%। তাহলে কি তাই বলছে মানুষ মারা গেল? এবং স্ট্রোক হলে দিন দিন মানুষ অসুস্থ হয়ে পড়ে, উইক হয়, বিপি বাড়ে, বা বিপির প্রবলেম হয়, ব্লাড প্রেশারের প্রবলেম হয়, অক্সিজেন নেওয়া, মানুষের চলাফেরা, নানান প্রবলেম হয়। তাই মানুষ মারা যায়, কারণ এই সেলগুলো মারা যাওয়ার পর তো সে তো নতুন করে তৈরি হচ্ছে না, তাই না? সেরকম নার্ভ সেলও একই ব্যাপার, এটা হার্ট সেল বা নার্ভ সেল। আবার কেউ একবারেও মারা যেতে পারে, কেউ দুবারেও মারা যেতে পারে। কারণ এমন স্ট্রোক হলো, এটা একদম 50% স্ট্রোক করে গেল, কারণ 100% স্ট্রোক করে গেল, তখন সে একবারও মারা যেতে পারে, আবার কেউ দুবারও মারা যেতে পারে। ডিপেন্ড করে তার স্ট্রোকের ক্যাপাসিটির উপরে, যে কতটা সেল বা কতটা সেল মিলে সেই সেলগুলো ড্যামেজ করে। স্ট্রোক কথার মানে হচ্ছে ড্যামেজ অফ দ্য সেল, ড্যামেজ অফ দ্য নার্ভ সেল, ড্যামেজ অফ দ্য হার্ট সেল, এগুলো বলে স্ট্রোক, তাই না? আচ্ছা, আর একটা জিনিস, এগুলো ছোট ছোট ডাটা ইন্ট্রোডাকশনের মধ্যে পড়ছে, এগুলো থেকে কোশ্চেন আসে, নাও আসতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এগুলো এই সেল সার্কেলের এই জিনিসগুলোর পুরো বায়োলজি চলে, ফুল বায়োলজি চলে। আচ্ছা, ম্যাচিওর সেল কি করে? ম্যাচিওর সেল বলতে কি? যার মধ্যে সমস্ত, ম্যাচিওর সেল আমরা কাকে বলবো? যার মধ্যে সমস্ত সেল অর্গানেল গুলো প্রেজেন্ট, অল সেল অর্গানেল প্রেজেন্ট। সেল অর্গানেল কারা? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, কি বলে, নিউক্লিয়াস, প্ল্যান্ট হলে প্লাস্টিড, ভ্যাকুওল, এইগুলোকে বলা হয় ম্যাচিওর সেল, যার মধ্যে এগুলো সবকিছু সম্পূর্ণভাবে থাকে, সেল অর্গানেল, অল সেল অর্গানেল প্রেজেন্ট থাকে, তাকে বলা হয় কি ম্যাচিওর সেল। ম্যাচিওর সেল কি করে না, যদি ডিভিশন প্রপার্টি নষ্ট হয়ে যায়, প্রপার্টি যদি লুজ করে দেয় বা নষ্ট করে দেয়, লস্ট করে দেয়, তখন তাকে কি বলা হয়? সেই দশাকে বলা হয় G0 দশা, VVI। এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, 2020 কোশ্চেন দেখবি, বা এইটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয়েছিল নিটের 2020। এই যে G0 দশা আমরা যাকে বলছি, ম্যাচিওর সেল কি করে, তার ডিভিশন প্রপার্টি শেষ করে জিরো। তাহলে G0 সাথে কারো থাকে? এই নার্ভ সেল, এই হার্ট সেল, এরা G0 দশা থাকে, মানে এরা একবার তৈরি হয়ে আর ডিভিশন হয় না।
ম্যাচিওর হয়ে যাওয়ার পর। তাহলে এরা কিন্তু নার্ভ সেল বা হার্ট সেল ম্যাচিওর হওয়ার পর কোন দশা থাকে, G0 দশা, মানে আর ডিভিশন প্রপার্টি সে ফিরে পায় না। সেরকম ইন প্ল্যান্ট, এগুলো তো অ্যানিমাল গেল। প্ল্যান্টে কি হয়? প্ল্যান্টে তো আমরা সবাই জানি যে প্ল্যান্ট সেলের মধ্যে কি করে, ম্যারিস্টেমেটিক টিস্যু ডিভিশন চালায়। ডিভিশন প্রপার্টি আছে। তাহলে এরা কখন G0 তে যায়? তাহলে এই ম্যারিস্টেমেটিক যখন কি করে, ল্যাটারাল ম্যারিস্টেম, ল্যাটারাল বা 2 ডিগ্রি ম্যারিস্টেমে হয়, তখন এরা G0 দশাতে অবস্থান করে। কিন্তু কিছু কিছু সময় কি হয়, ম্যারিস্টেমিক টিস্যু ল্যাটারাল ম্যারিস্টেম বা 2 ডিগ্রি ম্যারিস্টেম কখনো কখনো ডিভিশন প্রপার্টি ফিরে পায়, কখনো কখনো ডিভিশন প্রপার্টি ফিরে পায়। কখনো ডিভিশন প্রপার্টি ফিরে পায়। তাহলে এই যে ম্যারিস্টেমেটিক যারা, ল্যাটারাল 2 ডিগ্রি, তারা কখনো G0 তে চলে যায়, আবার কখনো কখনো ডিভিশন প্রপার্টি ফিরে আসে। এটা অনলি ফর কাদের ক্ষেত্রে? প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়াল ডিভিশন বলতে কার ডিভিশন হয়? ক্রোমোজোমের ডিভিশন হয়, সেন্ট্রোজোমের ডিভিশন হয়, তাই না? এবং আচ্ছা, আমি একটা কথা বলতে মনে হয় ভালো হয়। আহ, এই যে ম্যাট্রিক টিস্যু যখন ল্যাটারাল ম্যারিস্টেম, 2 ডিগ্রি সেকেন্ডারি ম্যারিস্টেমে যায়, তখন আবার যখন তারা ডিভিশন প্রপার্টি ফিরে পায়, সেই কন্ডিশন বলা হয় রিডিফারেন্সিয়েশন। রিডিফারেন্সিয়েশন কন্ডিশন, এগুলো সেল ডিভিশনে থেকেও যখন প্ল্যান্ট অ্যানাটমি পড়া হবে তখন এগুলো পড়ানো হবে, ম্যারিস্টেমেটিক টিস্যু এবং তার সেখানে সমস্ত টিস্যুগুলো সেখানে পড়ানো হবে। আচ্ছা, অ্যাকচুয়াল ডিভিশন কার হয়? অ্যাকচুয়াল ডিভিশন হয় ক্রোমোজোম এবং সেন্ট্রোমিয়ারের। ক্রোমোজোম বা সেন্ট্রোমিয়ার বা ক্রোমাটিড। একটা ক্রোমোজোমে কটা সেন্ট্রোমিয়ার থাকে, কটা ক্রোমাটিড থাকে? একটা ক্রোমোজোমে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর এই অংশটাকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে? একটা ক্রোমাটিড, একটা সেন্ট্রোমিয়ার, আর দুটো ক্রোমাটিড, তাই না? আচ্ছা, এবারে কিসে আছে? ক্যারিওপ্লাজমিক ইন্ডেক্স।
হোয়াট ইজ ক্যারিও প্লাজমিক ইন্ডেক্স? ক্যারিও প্লাজমিক ইন্ডেক্স কি? কে আই, আমরা কি বলি? কে আই শর্ট ফর্মে। কে আই ইকুয়াল টু কি? ভলিউম অফ নিউক্লিয়াস বাই ভলিউম অফ সাইটোপ্লাজম মাইনাস ভলিউম অফ নিউক্লিয়াস। চল, দরকার নেই, আমি বলবো ভলিউম অফ সাইটোপ্লাজম। এই সূত্রটা আমি চলছি। অ্যাকচুয়াল মেন সূত্র ভলিউম অফ নিউক্লিয়াস বাই ভলিউম অফ সাইটোপ্লাজম মাইনাস ভলিউম অফ নিউক্লিয়াস। তার মানে কি? ভলিউম অফ নিউক্লিয়াস যদি বাড়ে, কে আই কি হবে? পয়েন্ট লিখে দিচ্ছি আমি। 1 নম্বর পয়েন্ট কি? ভলিউম অফ নিউক্লিয়াস যদি বৃদ্ধি পায় তাহলে কে আই বৃদ্ধি পাবে, ক্যারিও প্লাজমিক ইন্ডেক্স বৃদ্ধি পাবে। ভলিউম অফ নিউক্লিয়াস যদি কমে তাহলে কে আই কি হবে? কমবে। কে আই কমা মানে কি? ভলিউম অফ সাইটোপ্লাজম কি হবে? বৃদ্ধি পাবে। কে আই বাড়া মানে কি? ভলিউম অফ সাইটোপ্লাজম কমবে। এবার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই, যদি স্মল সেল হয় তার ক্ষেত্রে কি হবে? এটা তো একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট কি? যদি স্মল সেল হয় কি হবে? আর যদি লার্জ সেল হয় কি হবে? স্মল সেল হলে কি হবে? হাই কে আই হবে, হাই কে আই। তার মানে কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম কি কমবে এবং ভলিউম অফ নিউক্লিয়াস কি বৃদ্ধি পাবে। আচ্ছা, যদি লার্জ সেল হয় কি বলা হচ্ছে? লো কে আই হবে। তার মানে কি? ভলিউম অফ সাইটোপ্লাজম কি হবে? বৃদ্ধি পাবে। ভলিউম অফ নিউক্লিয়াস কি হবে? কমবে। স্মল সেল হলে কি বলছে? এই কন্ডিশনের ক্ষেত্রে কি বলছে? স্মল সেল এবং সাইটোপ্লাজম কম এবং নিউক্লিয়াস যখন বেশি হবে তখন কি বলতে চাইছে? তখন এখানে বলছে যে সেল ডিভিশন হবে না, নো ডিভিশন। আর যখন ভলিউম অফ সাইটোপ্লাজম যখন লার্জ সেলের ক্ষেত্রে কি হবে? তার মানে কি এখানে কি বলতে চাইছে? সেল ডিভিশন অকার। তাহলে আমি এখান থেকেও সেম সূত্র হচ্ছে, ভলিউম যখন নিউক্লিয়াস যখন বাড়বে কে আই বাড়বে, তার মানে নো সেল ডিভিশন। কোন কন্ডিশনে? না, স্মল সেলের কন্ডিশন, এই সেল কন্ডিশন। আর এখানে কি হবে? সেল ডিভিশন হবে। যখন কে আই কমবে সেল ডিভিশন হবে লো কে আই তে। আচ্ছা, এখানে কি হবে? লাস্ট সেলের ক্ষেত্রে কোন কন্ডিশন? এই কন্ডিশন, সেল ডিভিশন হবে। আমি এটা মনে রাখার মেন বিষয়, ধর একটা সাইকেল, সাইকেলের বল বিয়ারিং আছে, তাই না? সাইকেলে অসংখ্য বল আছে এগুলোতে, এবং এগুলোতে গ্রিজ আছে, ভেতরে গ্রিজ আছে। যদি গ্রিজের সংখ্যা যদি কমে যায় বা তেলের সংখ্যা, অয়েলের সংখ্যা যদি কমে যায় তখন কি হবে? সাইকেল ঠিক করে রান করবে না এবং সাইকেল চালাতে অসুবিধা হবে, গড়বে না সাইকেল। যদি গ্রিজের সংখ্যা যদি ঠিক থাকে তাহলে সাইকেল সুন্দরভাবে করবে। আমি এই যে বলগুলোকে বলছি কি নিউক্লিয়াস, আর এই গ্রিজ গুলোকে কি বলছি? সাইটোপ্লাজম। গ্রিজ গুলোকে বলছি সাইটোপ্লাজম। আরেকটা জিনিস বলতে পারি, নো ডিভিশন কখন হয়? মানে নট ম্যারিড।
কোন একটা পাত্রের বাড়িতে কি হয়েছে, বিয়ের সময় বিবাহ হচ্ছে না, তার কারণ কি? পাত্রীর বাবা গরিব, ভালো করে ওটাকে কি বলে, ওই যে ন্যায় যেগুলোকে মানে পাত্রীর বাড়ি থেকে চাওয়া পাওয়া না, চাওয়া পাওয়া যেটা থাকে ওটা দিচ্ছে, কিন্তু পাত্রের বাবা গরিব থাকার জন্য চাওয়া পাওয়া দিতে চাইছে না। আর নিউক্লিয়াস হচ্ছে এখানে কি, আমির লোক, তাই সে বলছে চাওয়া পাওয়া ঠিক দিতে পারছেন তো আমি বিয়ে করবো না, তাহলে নো ডিভিশন। লাস্ট সেল মানে কি, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসও বড় বাড়ির লোক, আর সেলও বড় বাড়ির, মানে পাত্রীপক্ষও বড় বাড়ির, পাত্রীপক্ষের বাবা বড় বাড়ির লোক। ঠিক আছে? তো তখন কি হচ্ছে, পাত্রীপক্ষের বাবা নিউক্লিয়াসকে ঠিকভাবে তার পাওয়া চাওয়া পাওয়া দেওয়া পাওনা ঠিকভাবে দিচ্ছে, তখন বিয়েটা সম্পূর্ণ হচ্ছে, তখন কি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে। যে যেমন মনে রাখতে পারিস। এবারে কিসে আসি, সেল ডিভিশনের পদ্ধতি, মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস ডিভিশন, ডিভিশনের কতগুলো পার্ট আছে? কটা পার্ট? দুটো পার্ট। কি কি? ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। পুরো সেল ডিভিশন এর উপরে চলে, মাথায় ভালো করে রাখতে হবে। কি কি পার্ট? ক্যারিওকাইনেসিস, অ্যান্ড সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস দুটো ভাগ আছে। কি কি? ইন্টারফেজ, একটা মাইটোটিক ফেজ বা এম ফেজ। আর কি? এম ফেজ। এম ফেজ কটা ভাগ বিভক্ত? চারটে ভাগে বিভক্ত। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর কি, টেলোফেজ। ইন্টারফেজ কটা ভাগে বিভক্ত? তিনটে ভাগে বিভক্ত। G1, S and G2। আচ্ছা, এখানে আমি পত্রটা সাজিয়ে নিচ্ছি। G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ and টেলোফেজ। G1 এ কি হয়, সেল ঢাকা থাকা থাকে, কিছুই দেখতে পাওয়া যায় না, ডিকন্ডেন্স ফর্মে থাকে। ডিকন্ডেন্স ফর্ম, ক্রোমোজোম দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আমি এখানে ক্রোমোজোম সংখ্যাকে আমরা কি বলবো, 2n বলবো। ডিএনএ কে 2n বলবো। 2nটা কি, ক্রোমোজোম সংখ্যা নাম্বার ইউজ করার জন্য। এখানে কি ক্রোমোজোম কত নিলাম, 4টা নিলাম। সাপোর্ট, 4টা ক্রোমোজোম নিলাম। ডিএনএ কটা নিলাম, 2c নিলাম। ক্রোমোজোম কেমন, ডিকন্ডেন্স ফর্মে আছে, মানে ঢাকা ঢাকা ফর্মে আছে। এস ফেজ কি করলাম,
এস ফেজের সেম ব্যাপার, ধাকা ধাকা ক্রোমোজোম ধাকা ধাকা ফর্মে। কিন্তু এখানে একটা জিনিস হয়, এখানে কি হয়, রেপ্লিকেশন ঘটে কার, ডিএনএ। আর কি হয়, ডুপ্লিকেশন ঘটে কার, ক্রোমোজোমের বা হিস্টোন প্রোটিন, সিনথেসিস ঘটে হিস্টোন প্রোটিনের। তার মানে কি, এখানে কিন্তু ক্রোমোজোমের কোনো ডিভিশন হচ্ছে না, ক্রোমোজোম চারটায় থাকছে। ডিএনএ কি বাড়ছে, ফোর্সই হচ্ছে, তাই না? কেন ক্রোমোজোম যে চারটা থাকছে কেমন থাকছে, ছবিটা কেমন হয়, এখানে দুটো ক্রোমোজোম ছিল, এখানে ক্রোমোজোম গুলো এরকম ছিল। আচ্ছা, এখানে কি হলো, ভাগ হয়ে গেল। ক্রোমোজোম সেম থাকলো বা ডিএনএ ডুপ্লিকেশন হলো। হুম, ডিএনএ ডুপ্লিকেশন হলো, ক্রোমোজোম ঠিক থাকলো। এবং এস দশা সব থেকে ইম্পর্টেন্ট দশা। কি, কেন ইম্পর্টেন্ট দশা, এই এস দশায় নির্ধারণ করবে একটা সেল ডিভিশন হবে কি ডিভাইড হবে না। কারণ এস দশাতেই তো থাকে না, যে ক্রোমোজোমের দুটো ক্রোমোজোমের সাথে একটা দুটো একটা ক্রোমোজোমের সাথে একটা ডিএনএ থাকবে। কেমন ইস্যু থাকে, ওয়ান ক্রোমোজোম ওয়ান ডিএনএ অ্যাট ট্রু ক্রোমাটিড। তাহলে এখানে কটা ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোম আছে, তাহলে দুটো ডিএনএ আছে। বোঝা যাচ্ছে না, ওয়ান ক্রোমোজোম ওয়ান ডিএনএ ট্রু ক্রোমাটিড, এই সিকোয়েন্সে থাকবে। জিটুতে কি হয়, প্রোটিনের নানান সিনথেসিস হয়। কিন্তু কি, ক্রোমাটিড গুলো কেমন থাকে, ক্রোমোজোম গুলো কেমন থাকে, ধাগা ধাগা, দেখতে পাওয়া যায় না, ই কন্ডেন্স ফর্মে থাকে। এখানে কোনো চেঞ্জ হয় না, প্রোটিন সিনথেসিস হয়, নানান টাইপের প্রোটিন সিনথেসিস। 2n কত থাকে, 4 থাকে, ডিএনএ কত থাকে, 4c থাকে। এবারে প্রোফেজে আছে, প্রোফেজে কি হয়, কনডেনসেশন স্টার্ট হয়, মানে ক্রোমোজোম গুলোকে ভেতরে একটু দেখতে পাওয়া যায়। আমি এখানে কি বললাম, আচ্ছা সরি আমি ভুল বলেছিলাম, দুটো ক্রোমোজোম একটা ডিএনএ দুটো ক্রোমাটিড, এটা হচ্ছে তার সিকোয়েন্স। দুটো ক্রোমোজোম একটা ডিএনএ দুটো ক্রোমাটিড, চারটা ক্রোমাটিড, 2 1 4, তাই না? এটা হচ্ছে একটা সেলের মধ্যে ক্রোমোজোম, ক্রোমাটিড এবং একটা ডিএনএ থাকার একটা অংশ। প্রোফেজে কি হয়,
সিকোয়েন্স 2n = 4 থাকে, ডিএনএ কি হয় 4c হয়। কিন্তু একটা জিনিস হয়, এই যে নিউক্লিয়ার পর্দা ফেটে যায়, কারণ কি ডিকন্ডেনসেশন স্টার্ট হয়, সদৃশ্য হওয়া শুরু হয়। এগুলো তো সব কনডেন্স ছিল এতক্ষণ, এখানে কি ডিকন্ডেনসেশন স্টার্ট হয়। ডিকন্ডেনসেশন কি হয়, সেন্ট্রোজোম গুলো বাইরে চলে আসে, সেন্ট্রোজোম গুলো বাইরে চলে আসে। সেন্ট্রোজোম গুলো বাইরে, কার বাইরে? নিউক্লিয় পর্দার বাইরে, কারণ নিউক্লিয় পর্দা ফেটে গেছে। তারপরে কি হয়, জিলেশন স্টার্ট হয়। জিলেশনের পরে কি হয়, সেন্ট্রোজোম গুলো ইকুয়েটরের দিকে চলে আসে। জিলেশনের ফলে ফিজিক্সে না সোল জেল, সোল একটু গাঢ়, জেল একটু চকচকে, সেই জিলেশন হয়। এবং এখানে কি হয়, অ্যাস্ট্রাল রে ফর্ম হয়, অ্যাস্ট্রাল রে ফর্ম হয়। এবং এই অ্যাস্ট্রাল কারা ফর্ম করে, স্পিন্ডেল ফাইবার ফর্ম করে। অ্যাস্ট্রাল রে মানে কিছু না, স্টার শেপ রে। অ্যাস্ট্রাল রে বা কাকে বলা হয়, স্টার শেপ রে। আমি শুধু এই সিকোয়েন্সটা বোঝাচ্ছি, পরে ডিটেলস আসবো কি G1 S G2 প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ। আমি যে সিকোয়েন্স এটাই মাথায় রাখতে হবে, এখান থেকে পুরোটা আসবে। কতগুলো মন দিয়ে পড়ে শুনতে হবে। মেটাফেজে কি বলা হচ্ছে, মেটাফেজেও কিন্তু ক্রোমোজোম এবং ডিএনএ সমান থাকে, 2n = 4, ডিএনএ = 4c হয়। কিন্তু একটা জিনিস হয়, কি হয়, মেটাফেজ প্লেট তৈরি হয়। এই যখন মেটাফেজ প্লেট যখন তৈরি হয়, তখন কি হয়, এখানে ক্রোমোজোম গুলোকে সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যায়, তাই না? এখানে ক্রোমোজোম, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার সবকিছু দেখতে পাওয়া যায়। ম্যাক্সিমাম কনডেনসেশন হয়। এখানে কনডেনসেশন স্টার্ট হয় প্রোফেজে, মানে দৃশ্যমান হয়। এটা সবাই খাতাতে একবার ছকের আকারে সুন্দর করে লিখে নিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সব ডিকন্ডেনশন, দাগা 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 দাগা, কেউ কিছু দেখতে পাচ্ছে না। এখানে কনডেনসেশন স্টার্ট হয় এবং নিউক্লিয় পর্দা ফেটে যায় ফার্স্ট। এবং কি হয়, অ্যাস্ট্রাল রে ফর্ম হয়। কি হয়, জিলেশন হয়। কার জিলেশন হয়, সেন্ট্রোজোমের জিলেশন হয়। সেন্ট্রোজোম গুলো কি হয়, ইকুয়েটরের দিকে চলে আসে, তাই না? আচ্ছা, ম্যাক্সিমাম কনডেনসেশন হয়। এবং কি হয়, এখানে মেটাফেজ প্লেট তৈরি হয়। তাদেরকে আমি কি বলছিলাম বলতো, আচ্ছা এটা পোলের দিকে চলে, সরি ভুল বললাম কথাটা, ভাবনা ঠিক আছে, উল্টে দিয়েছি আর কি। পোলের দিকে চলে আসে, ইকুয়েটরের দিকে কি থাকে, ইকুয়েটর থেকে পোলের দিকে চলে আসে, ইকুয়েটর মানে কেন্দ্রবিন্দু, পোলের দিকে চলে আসে। আচ্ছা, কি বললাম, মেটাফেজ প্লেট তৈরি হয়। মেটাফেজ প্লেট যখন তৈরি হয়, তখন আর্মগুলো কোন দিকে থাকে, পোলের দিকে থাকে। এবং আর্ম মানে কোনগুলো, ক্রোমাটিডস গুলো। আর পোলের দিকে কে থাকে, এই ইকুয়েটরে কে থাকে, সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার ইকুয়েটরের দিকে থাকে।
এবং এখানে কি আছে, এখানে তো সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোম থেকে সেন্ট্রোমিয়ারের মধ্যে স্পিন্ডেল ফাইবার কানেক্টেড হয়। এবং কি হয়, সেন্ট্রোজোম টু সেন্ট্রোজোমও কিছু স্পিন্ডেল ফাইবার কানেক্টেড। যে স্পিন্ডেল ফাইবার গুলো সেন্ট্রোজোম টু সেন্ট্রোমিয়ার, তাকে বলা হয় কাইনেটোকোর, বা কি বলা হয় ডিসকন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার। এরা কি করে, লাইন করে থাকে ইকুয়েটরে থাকে, কারা, সেন্ট্রোমিয়ার গুলো। সেই সেন্ট্রোমিয়ারের সাথে সেন্ট্রোজোমের যে কানেকশন, তাকে কি বলা হয় কাইনেটোকোর বা ডিসকন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার, বা ডিসকন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার বলা হয়। আর যেগুলো ডাইরেক্ট, কার সাথে কার, সেন্ট্রোজোম থেকে সেন্ট্রোজোমের যে সব স্পিন্ডেল ফাইবার কানেকশন, তাকে নন কাইনেটোকোর বা কন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার বলা হয়। আমি ডিটেলস সব বলছি। আর কিসে আছে, অ্যানাফেজে আছে। অ্যানাফেজে কি হয়, এখানে ক্রোমোজোম ডিভিশন হয় 2n = 8, ডিএনএ কি হয় কোন 4c থাকে, 4c। এবং কি হয়, এখানে এই কাইনেটোকোর ডিস্ক ব্রেক করে, মানে কি ক্রোমোজোম গুলো স্প্লিটস হয়ে যায়, ক্রোমোজোম গুলো ছড়িয়ে যায়। কাইনেটোকোর ডিস্ক গুলো ব্রেক হয়, ক্রোমোজোম গুলো ছড়িয়ে যায়। কাইনেটোকোর ডিস্ক ব্রেক এন্ড ক্রোমোজোম গুলো ছড়িয়ে যায়, হ্যাঁ। আর মেটাফেজ ডিস্ক ব্রেক এবং ক্রোমোজোম গুলো ছড়িয়ে যায়। এবং মেন জিনিস কি হয় এখানে, সেটা হচ্ছে কি না ক্রোমোজোমের ডিভিশন। টেলোফেজে কি হয়, টেলোফেজ কি বলবো, ইচ নিউক্লিয়াস, তখন নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, ইচ নিউক্লিয়াস বলবো এই কন্ডিশনটাকে। কটা নিউক্লিয়াস হয়, দুটো নিউক্লিয়াস হয়। তখন কি হয়ে যাবে এখানে, সিকোয়েন্স কি হবে, এন না 2n, তখন আমরা কি বলবো, এন না 2n বলবো, 2n বলবো। তাহলে কি বলবো, 2n বলার পর আমরা তাকে কি বলবো, 2n 8 ছিল, তখন 2n 4 হয়ে যাবে ইচ নিউক্লিয়াসের জন্য। ডিএনএ তখন 4 না 2c বলবো, ডিএনএ 2c। এটা হচ্ছে ইচ নিউক্লিয়াস। এরকম কটা হবে, দুটো হবে। আর একটা হবে 2n = 4, ডিএনএ = 2c। কটা নিউক্লিয়াস বানালো, কটা কি বলে নিউক্লিয়াস হলো, দুটো নিউক্লিয়াস হলো। এবং এখানে আস্তে আস্তে ক্রোমোজোম গুলো কন্ডেনসেশন স্টার্ট হয়, ডিকন্ডেনসেশন স্টার্ট হয়, পুনরায় কন্ডেনসেশন স্টার্ট হয়। এবং নিউক্লিয়ার মেমব্রেন ডিটেলসে লিখাবো, নিউক্লিয়ার মেমব্রেন। আমি যদি এটা বোঝানোর জন্য ছকটা আঁকলাম, মাথায় পুরো ঢুকিয়ে নিতে হবে জিনিসটা, পুরো 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 বোটানি এটা চলবে, পুরো বোটানি, তাই না? আচ্ছা, টেলিফেজ হলো। এবারে কি সাইটোকাইনেসিস আছে। সাইটোকাইনেসিস মানে কি, সম্পূর্ণ সেল, ইচ সেল। তাহলে কটা সেল তৈরি হবে, দুটো সেল তৈরি হবে।
প্রত্যেক সেলে কি হবে 2n ইকুয়াল টু 4, dn ইকুয়াল টু কি হবে 2c। একটা নিউক্লিয়াস ভেঙে একটা সেল হয়ে গেছে, 2n ইকুয়াল টু 4, dn ইকুয়াল টু 2c। তাহলে এখানে যে নিউক্লিয়াস যেটা ছিল 4 4, তাহলে এইগুলো হচ্ছে দুটো নিউক্লিয়াস, তার মানে কি একটা সেলের মধ্যে ছিল এটা। এবারে ডিটেলসে আছে, এই যে দেখ G1, এক সেকেন্ড, G1 এ কি হয়েছে 2n ইকুয়াল টু কত ছিল 4, dn এ কত ছিল 2c। এসে কি হলো 2n ইকুয়াল টু 4 থাকলো, dn এ কত হলো 4c। কারণ রেপ্লিকেশন হলো, ডিএনএ রেপ্লিকেশন হলো। প্রোফেজে কি হলো, প্রোফেজে জি2 তে কি হলো, জি2 তে কিছুই হলো না, সমান থাকলো, শুধু ডিএনএ ইকুয়াল টু ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ নাম্বার কোনো চেঞ্জ হলো না এখানে, তাই না? আচ্ছা, এবারে কি হলো সেল সাইকেল কি প্রোফেজে আছে, প্রোফেজে কি হলো 2n ইকুয়াল টু 4, ডিএনএ ইকুয়াল টু 2c। আমি শুধু এই ডিএনএ এবং ক্রোমোজোমের সিকোয়েন্স গুলো বলে যাচ্ছি, ডিটেলস তো নিয়ে আসছি। মেটাফেজে কি হলো ক্রোমোজোম ইকুয়াল টু 4, ডিএনএ কি হলো 2c, এই সরি 4c, 2c কেন 4c, সরি এগুলো মানে মিস্টেক হয়ে যাচ্ছে সরি বলতে বলতে, ভাবনাটা বোঝ। আচ্ছা, অ্যানাফেজে কি হলো 2n ইকুয়াল টু কত হলো, 2n কত হবে ভেবে মাথায় রাখ, কোথায় ক্রোমোজোম ডিভিশন হয় অ্যানাফেজে, কোথায় ডিএনএ রিপ্লিকেশন হয় এস ফেজে। তাহলে এখানে অ্যানাফেজে কি বলছে ক্রোমোজোমের ডিভিশন হচ্ছে, তার মানে 2n ইকুয়াল টু 8c, 4 ইন্টু 2। ডিএনএ কত হলো সেম তো হলো 4c, 8c না শুধু 8 সি লিখে দিচ্ছে আবার, এখানে মানে সি লিখেছি না, না না ঠিক আছে, হ্যাঁ এখানে সি লিখেছি, না ঠিক আছে। আচ্ছা, টেলোফেজে কি হলো, টেলোফেজে ইজ নিউক্লিয়াস হলো, ইজ নিউক্লিয়াস, কিন্তু সেল কত থাকলো একটাই সেল থাকলো, কত হবে ক্রোমোজোম ইজ নিউক্লিয়াস 2n ইকুয়াল টু 4, ডিএনএ 2c, এরকম কটা হবে দুটো হবে ইন্টু 2। আচ্ছা, এক সেকেন্ড একটু বড় করে দিই দিলে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি হলো সাইটোকাইনেসিস, কি বলবো এটা ইচ সেল বলবো সাইটোকাইনেসিস। এখানে কি হলো ইচ সেল, এখানে কিন্তু ইন্টু 2 মানে একটা সেলের মধ্যে কিন্তু আছে, ইচ সেলে কি হলো 2n ইকুয়াল টু কত হবে 4, ডিএনএ কত হবে 2c। জি জন্য আমি পরে আসছি। আচ্ছা, এবার আমি বলছি জিরোতে আমি বলেছি, তার সাথে আমি কিছু জিনিস আরো ডাটা দেবো জিরোতে। কি ছিল যখন সেল গ্রোথ যখন শুরু শুরু হয়েছিল কি ছিল 2n ইকুয়াল টু 4, ডিএনএ ইকুয়াল টু 4c। এটা কি প্যারেন্ট সেল, ডটার সেল কি হলো এটা কি ডটার সেল, ডটার সেল কি হলো সেম সংখ্যা থাকলো। তাহলে এই মাইটোসিস সেল ডিভিশনে কি বলা হয় কি হচ্ছে প্যারেন্ট সেল ইকুয়াল টু ডটার সেল। যার ফলে কি হচ্ছে এই দুটো কি বলা হয় ইকুয়েশনাল ডিভিশন।
এই কন্ডিশনকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। আচ্ছা, নোট দিয়ে দিব, টেলিগ্রাম মেসেজ করে নিবি। আমি G1A সেটা আমি নেক্সট ক্লাসে আমি ডিটেলসে বলবো। নেক্সট ক্লাস কালকে আসছে, ঠিক আছে? আরো ইন্টারেস্টিং হবে মিউসিস, মাইটোসিস।